আহমদ মুসা একটা পাথরে বসল। সবাই তাকে ঘিরে দাঁড়াল। সে চোখ বুলাচ্ছিল চামড়ার সেই কাগজটার উপরই। দেখল বর্গাকৃতি পাহাড়ের যে সিম্বল, তার উপর পাশ দিয়ে পিরামিড ডটগুলো উত্তরে চলে গেছে। আহমদ মুসারা সুড়ঙ্গ পথে যে পাহাড় পেরিয়ে এলো, সে পাহাড়ের দেয়ালে ডটগুলো থেমে গেছে, কিন্তু পাহাড়ের ওপার থেকে আবার সেই ডটগুলো সামনে এগিয়েছে। অবশেষে তা গিয়ে শেষ হয়েছে নূর ইউসুফরা যেখানে থাকে সেখানে। ওখানে গিয়ে পিরামিডের উত্তরমুখী শীর্ষদেশটা পশ্চিম দিকে ঘুরে পাহাড়ের মুখোমুখি হয়েছে। সেখানে পাহাড়ের গায়ে দরজা আকৃতির একটা থলে টাঙ্গানো। অবাক হল আহমদ মুসা। বুঝল সে পিরামিড আকৃতির ডটগুলো অবশ্যই রাস্তা নির্দেশক একটা সংকেত, কিন্তু কেন? পাহাড়ের যেখানে গিয়ে সংকেত শেষ হয়েছে সেটা নূর ইউসুফদের জায়গা। এর আশপাশেই ওরা থাকে, কিন্তু সংকেতের লক্ষ্য ওখানে কেন? কি বুঝাতে চাচ্ছে সংকেত? আহমদ মুসা মুখ তুলে তাকালো নূর ইউসুফের দিকে। কাগজটা তাকে দেখিয়ে বলল, দেখুন, এই রাস্তার সংকেত আপনাদের ওখানে গিয়ে শেষ হয়েছে। একটা কথা জনাব, আপনারা পাহাড়ের যে গুহা ঘরগুলোতে বাস করছেন সেগুলো নিশ্চয় আপনাদের তৈরি নয়? না, আস্ত গুহা ঘর আমরা পেয়েছি। প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোই শুধু আমাদের। কিন্তু এ প্রশ্ন কেন? বলল নূর ইউসুফ। প্রশ্নটি বোধহয় আহমদ মুসার কানে পৌঁছেনি। কাগজটির দিকেই তার মনোযোগ আবার নিবিষ্ট হয়েছে। তার ভ্রু কুঞ্চিত হয়ে উঠেছে। সংকেতের রাস্তাটা পাহাড়ের গায়ে এসে যেখানে শেষ হয়েছে, যেখানে থলের আকারে দরজার চিহ্ন অঙ্কিত, সেটার প্রতি তার গভীর মনোযোগ। তার মনে হল থলের আকারে দরজার যে চিহ্ন, তা একটা কিছুর ইঙ্গিত বহন করে। থলে সবসময়ই সম্পদের প্রতীক। থলে দ্বারা এটাই বোঝানো হয়েছে। তাহলে তো এর অর্থ দাঁড়ায় থলেটি কোনো গুপ্তধন ভাণ্ডারকেই ইঙ্গিত করছে। কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আহমদ মুসার ভাবনা এলো, নূর ইউসুফের কোনো ঘরে ধনভাণ্ডার ছিল না, ধনভাণ্ডারটি পাশে কোথাও। তাহলে নূর ইউসুফদের গুহা ঘরগুলো কি এবং কেন? তাহলে গুপ্তধনের সাথে বা পাহারায় লোক এখানে থাকত, না আরও গুপ্তধন রাখার জন্যেই এই ঘরগুলোকে নির্দিষ্ট ছিল? আহমদ মুসাকে এভাবে হঠাৎ ভাবনায় ডুবে যেতে দেখে বিস্মিত নূর মোহাম্মদ বলল, নতুন কিছু ঘটেছে জনাব আহমদ মুসা? আহমদ মুসা নূর ইউসুফের কথার জবাব না দিয়ে বলল, জনাব, আপনাদের কোনো ঘরে কি গুপ্তধন পেয়েছেন? গুপ্তধন? অনেকটা শকতোক্তির মতো বেরিয়ে এলো নূর ইউসুফের মুখ থেকে। তার চোখে মুখে বিস্ময়। গুপ্তধনের কথা শুনে বিস্মিত হয়েছে দাউদ ইব্রাহিম এবং মারুফাও। আমাদের ঘরে গুপ্তধন? বুঝলাম না আমি জনাব, বলল বিস্মিত নূর ইউসুফ। আহমদ মুসা নকশার সাংকেতিক রাস্তা আবার দেখিয়ে বলল, সাংকেতিক পথের শেষে থলে আকৃতির সংকেতটার অর্থ হল এখানে গুপ্তধন রয়েছে। কোথায়? আমাদের ঘরে, বলল নূর ইউসুফ। আপনাদের ঘরে না থাকলেও পাশে কোথাও আছে বলে আমার বিশ্বাস। আপনারা যখন আপনাদের ঘরগুলোতে ঢোকেন তখন সেখানে কি দেখেছিলেন? আহমদ মুসা বলল, ঘরটা শূন্যই ছিল। আরশোলা বিভিন্ন কীটপতঙ্গের বাসা, দীর্ঘদিন পরিত্যক্ত থাকলে যেমনটা হয়, বলল নূর ইউসুফ। ঘরগুলোকে কিভাবে খুঁজে পেয়েছিলেন? আশেপাশে কি ওরকম ঘর আছে? আহমদ মুসা বলল, সেটা অনেকটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা পাহাড়ের গাকে পেছনের দেয়াল হিসেবে ধরে থাকার মতো ঘর তৈরি করেছিলাম গাছকে খুঁটি এবং গাছের ডালপাতার বেড়া দিয়ে। একদিন গাছের একটা লম্বা খুঁটি বসাতে গিয়ে পাহাড়ের গায়ের এক স্থানে আঘাত করার সঙ্গে সঙ্গে একাংশ সরে যায় এবং একটা দরজা উন্মুক্ত হয়ে যায়। এভাবে দরজা খুলে যাবার পর এর সংলগ্ন পাহাড়ের গায়ে খোঁজ করাতে আরও দুটি কক্ষ আমরা পেয়ে যাই। আগেই বলেছি কক্ষগুলো শূন্য ছিল, বলল নূর ইউসুফ। আশেপাশে তো আর কোনো খোঁজ করেননি। ওই ধরনের কক্ষ আরও আছে কিনা, বলল আহমদ মুসা। আমরা খোঁজ করিনি। আপনি তো দেখেছেন আমাদের 3টি কক্ষের দুপাশে পাহাড়ের দেয়াল খুবই এবড়ো থেবড়ো। ওই রকম জায়গায় কক্ষ থাকার প্রশ্নই ওঠে না। তবে আমাদের 3 কক্ষের উত্তর পাশে এবড়ো থেবড়ো জায়গাটার পাশে পাহাড়ের মসৃণ দেয়াল আছে। আমরা ওদিকে খোঁজ করিনি, প্রয়োজনও ছিল না, বলল নূর ইউসুফ। আহমদ মুসা
তার হাতের নকশার কাগজের উপর একবার চোখ বুলিয়ে বলে উঠল, চিহ্নিত জায়গাটার যে লোকেশন, সেটা আমার মনে হচ্ছে আপনাদের কক্ষের উত্তর দিকেই। আপনি কি মনে করছেন? আমাদের কক্ষের উত্তর দিকে আরও কক্ষ আছে এবং যেখানে ধনভাণ্ডার আছে, বলল নূর ইউসুফ। আমি নিশ্চিত নই, তবে নকশার নির্দেশনা বলছে গুপ্ত ধনভাণ্ডার ওই রকম স্থানেই থাকতে পারে। আবার ধনভাণ্ডার আপনাদের কক্ষগুলোতেও কোথাও থাকতে পারে, আহমাদ মুসা বলল। আহমাদ মুসা মুহূর্তকাল থেমে আবার বলল, আপনারা বাসায় ফিরে আমার অনুরোধ একটু খোঁজ করে দেখবেন আরও কক্ষ সেখানে আছে কিনা, কিংবা আপনাদের কক্ষেরই কোথাও ধনভাণ্ডার আছে কিনা। নূর ইউসুফদের বিস্ময়জড়িত চোখে এবার নতুন চাঞ্চল্যেরও সৃষ্টি হল। আমরা বাসায় ফিরব, আপনি ফিরবেন না, বলল মারুফা। হ্যাঁ, তাই তো, সবাই মিলে আমরা খুঁজব গুপ্ত ধনভাণ্ডারের আলাদা কোনো কক্ষ আছে কিনা, দাউদ ইব্রাহিম বলল। না দাউদ ইব্রাহিম, সময় খুব কম। ডেথ ভ্যালির চারদিকটা তাড়াতাড়ি দেখে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি এখনই যাব ওদিকে, বলে একটু থেমে আহমাদ মুসা আবার বলল, দাউদ ইব্রাহিমকে লক্ষ্য করে, দাউদ ইব্রাহিম, তোমাকে শহরে যেতে হবে। কোথায়? বলল দাউদ ইব্রাহিম, তার চোখে মুখে বিস্ময়। এফবিআই হেডকোয়ার্টারে যেতে হবে, আহমাদ মুসা বলল। এফবিআই হেডকোয়ার্টারে কেন? বলল দাউদ ইব্রাহিম। আমি চিঠি দেব, সেটা এফবিআই চিফ জর্জ আব্রাহাম জনসনকে পৌঁছে দিতে হবে। তিনি যা বলেন তাই করবে, বলে আবার থামল আহমাদ মুসা। বলল, পরক্ষণেই তুমি হবে তার এবং আমার মধ্যে সংযোগ রক্ষাকারী। এক্ষেত্রে কোনো টেলিফোন মোবাইল ব্যবহার করা যাবে না। সবসময় কাজ তোমাকে অত্যন্ত গোপনে করতে হবে। মনে রেখো, সাবধান না হলে জীবনের উপর ঝুঁকিও আসতে পারে। অবশ্য সিদ্ধান্ত তোমার, তুমি এই অবস্থায় আমাদের সহযোগিতা করবে কিনা। দাউদ ইব্রাহিম আহমাদ মুসার দিকে তাকিয়েছিল। তার চোখে মুখে একটা গৌরব এবং খুশির ভাব ফুটে উঠেছিল, কিন্তু আহমাদ মুসার শেষ কথায় তার খুশির ভাব উবে গেল। বেদনার ছায়া নামল তার চোখে মুখে। বলল, এটা আপনাদের কাজ, আমাদের নয়। আমরা কি আমেরিকান নাগরিক নই? এই কাজের জন্য মাত্র ঝুঁকি কেন? জীবন বিসর্জন দিতে পারি আমি, জনাব। ধন্যবাদ দাউদ ইব্রাহিম, তোমার কাছে আমি এটাই আশা করেছিলাম, বলল আহমাদ মুসা। জরুরি এবং তাৎক্ষণিক যোগাযোগ ও সিদ্ধান্তের জন্য বিশেষ ওয়্যারলেস ব্যবহার করা যাবে না, বলল মরিয়ম মারুফা। না মারুফা, যে কোনো ধরনের ইলেকট্রনিক মেসেজ মনিটর করার ব্যবস্থা ডেথ ভ্যালির শত্রুদের থাকতে পারে, যারা রিমোট কন্ট্রোলে সব রকম সমরাস্ত্র ধ্বংসের ব্যবস্থাপনা উদ্ভাবন করতে পারে। তাদের এমন মেসেজ মনিটর ব্যবস্থাটাও থাকতে পারে। আমাদের ওয়্যারলেস সেট ব্যবহার করা যায়, ওটার ট্রান্সমিশন তো ধরা পড়ে না, বলল মারুফা। সেটা ঠিক, কিন্তু সেই ট্রান্সমিশন যেখানে রিসিভ করা হবে সেখানে এটা নানা অফিসিয়াল মনিটরে ধরা পড়তে পারে, সেটা হতে দেয়া যাবে না। আমি বেঁচে আছি কিনা, আমার সাথে আমেরিকা সরকারের যোগাযোগ আছে কিনা তা জানার জন্যে হোয়াইট হাউস সহ সব গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে চোখ এবং কান রাখা হয়েছে। সুতরাং সব দিক দিয়েই ইলেকট্রনিক যোগাযোগ বন্ধ রাখতে হবে, আহমাদ মুসা বলল। বলে আহমাদ মুসা মুহূর্তের জন্য থামল, একটু সোজা হয়ে দাঁড়াল, বলল, আর সময় নষ্ট করা যায় না। আপনারা বাসায় ফিরে যান, আমি ডেথ ভ্যালির চারদিকটা একটু ঘুরে দেখব। আহমাদ মুসা থামতেই দাউদ ইব্রাহিম বলল, আমি কি আপনার সাথে যেতে পারি না? না দাউদ ইব্রাহিম, এসব একক কাজ, যত নীরবে করা যায় ততই মঙ্গল। শোনো, এখান থেকে 1.5-2 কিলোমিটার দূরে ডেথ ভ্যালির দক্ষিণ প্রান্তের মাঝামাঝি জায়গায় পাহাড়ের গোড়ায় একটা টিলা আছে। ঠিক টিলার মাথায় একটা স্কারলেট ওক গাছ আছে। চারদিকে সবগুলোই হোয়াইট ওক, মাত্র ওই একটাই স্কারলেট ওক গাছ। সেই গাছের তলায় তুমি শহর থেকে ফেরার পর প্রতিদিন একবার করে যাবে। আমার কোনো নির্দেশ থাকলে সেখানেই পাবে। গাছের তলায় ওক গাছের পশ্চিম পাশে কোনো এক পাথরের তলায় একটা চিরকুটে লেখা থাকবে। সেটা পাথরটা অবশ্য একটু অসাধারণ হবে, আহমাদ মুসা বলল। আপনি কি ওক গাছের ওখানে গেছেন স্যার? জিজ্ঞাসা মারুফার। তার চোখে মুখে বিস্ময়। না, যায়নি, বলল আহমাদ মুসা। যাননি? তাহলে গাছের এমন প্রত্যক্ষদর্শীর বর্ণনা কিভাবে দিলেন? বলল মারুফা। ওটা আমার কৃতিত্ব নয়, গুগলে এসব সম্পর্কে আমি আগে দেখেছি, আহমাদ মুসা বলল। মারুফা কিছু বলতে যাচ্ছিল, তার আগে দাউদ ইব্রাহিম বলল, শহরে আমাকে কখন যেতে হবে জনাব?
হ্যাঁ, এখনই আমি একটা চিরকুট লিখে দিচ্ছি, তুমি বরং এখান থেকেই চলে যাও, ওদিক হয়ে নতুন পথটা তোমার চেনাও দরকার। বলে আহমদ মুসা ব্যাগ থেকে কাগজ এবং কলম নিয়ে লিখতে বসল। আর দাউদ ইব্রাহিমরা সুড়ঙ্গ পথে ঢুকে সব কিছু আরেকবার দেখা শুরু করল। দাউদ ইব্রাহিম বলল, বাবা, আমাকে এখন তো এ পথেই যাতায়াত করতে হবে। লেখা হলে আহমদ মুসা উঠে দাঁড়াল। সুড়ঙ্গ থেকে দাউদ ইব্রাহিমরাও ফিরে এসেছে। আহমদ মুসা চিরকুটটা দাউদ ইব্রাহিমের হাতে তুলে দিয়ে বলল, খুব সাবধান, এই চিঠি এফবিআই প্রধান জর্জ আব্রাহাম জনসন ছাড়া তার অফিসের আর কাউকে দেয়া যাবে না। অফিসে তার সাথে দেখা করা বিপজ্জনক হতে পারে, তার বাসায় তার সাথে দেখা করাই ভালো। চিরকুটের সাথে অন্য একটা কাগজে তার বাড়িতে যাওয়ার পথ এঁকে দিয়েছি, পারবে যেতে? জর্জ আব্রাহাম জনসন লাঞ্চের জন্য উঠেন বেলা 11:30টায়। বাড়ির গেটে পৌঁছেন 12:15টায়। তুমি তার আগে সেখানে পৌঁছবে। গার্ডরা ঢুকতে দেবে না। তুমি বলবে, আমি স্যারের সাথে কথা বলতে চাই। আমি যে কোনো শর্ত মেনে তার সাথে দেখা করতে রাজি আছি। যাই হোক, তোমাকে যেভাবেই হোক দেখা তার সাথে করতেই হবে। একটু থামল আহমদ মুসা, একটু ভাবল, তারপর বলল, আগামীকাল বেলা 10টায় অথবা 3টায় স্কারলেট ওক গাছের তলায় যাবে। তারপর ওখানকার সব সংবাদ লিখে পাথর চাপা দিয়ে রাখবে। প্রতিদিন এ সময় তোমাকে ওই ওক গাছতলায় যেতে হবে। তখন আমার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। যদি কখনো তুমি দেখো তোমার রাখা কাগজ আমি পাথরের তলা থেকে নেইনি, তাহলে বুঝবে আমি কিছুতে ব্যস্ত আছি অথবা আমি কোনো বিপদে পড়েছি। সেক্ষেত্রে তুমি প্রতিদিন অন্তত একবার ঠিক সময়ে গাছের তলায় আসবে। একটু থামল আহমদ মুসা, পরমুহূর্তেই আবার বলল, তোমাকে এখানে আসা যাওয়ার কাজটা মেষ পালকের ছদ্মবেশে করতে হবে। ছোটখাটো একটা মেষ পাল তো তোমাদের রয়েছেই। থামল আহমদ মুসা, আপনার কি ধরনের বিপদ হতে পারে? সেক্ষেত্রে আমাদের উপর নির্দেশ কি? আহমদ মুসা থামতেই উদ্বিগ্ন কণ্ঠে বলল, মরিয়ম মারুফা। হ্যাঁ জনাব, আমিও এই কথাটাই বলবো ভাবছিলাম, নূর ইউসুফ বলল। আহমদ মুসা হাসল, বলল, কিছুই করতে হবে না দোয়া ছাড়া। একটা কাজ, দাউদ ইব্রাহিম প্রতিদিন ওই গাছতলায় একবার যেন যায়, অবশ্যই তা হতে হবে। কিন্তু একটা কথা, যদি তেমন কিছু ঘটে তাহলে আমরা খোঁজ করতে যেতে পারবো না, বলল দাউদ ইব্রাহিম। গিয়ে কিছু লাভ হবে না। শত্রুপক্ষ এতটাই শক্তিশালী যে তোমাদের বিপদ বাড়ানো ছাড়া আর কোনো লাভ হবে না। এমন শত্রুর মোকাবিলা আপনি একা যাবেন কেন তাহলে, বলল মরিয়ম মারুফা। কারণ আমি এ শত্রুদের চিনি, তাই তাদের মোকাবিলা করার পথ আমার কিছুটা হলেও জানা আছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার সন্ধানে কেউ বেরিয়েছে এটা জানতে পারলে ওরা এর ভিন্ন অর্থ করতে পারে। তারা ধরে নেবে মার্কিন সরকারের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং তোমরা তাদেরই লোক। সেক্ষেত্রে তারা ভীত হয়ে তাদের ভয়ানক অস্ত্র, ম্যাগনেটিক ফায়ার ওয়েভ এবং মার্কিন অস্ত্রভাণ্ডার ধ্বংসের জন্য ব্যবহার করে বসতে পারে। এটা আমরা তাদের করতে দিতে পারি না। ঠিক আছে স্যার, তাই হবে। আমরা বুঝতে পারছি, বলল নূর ইউসুফ। দাউদ ইব্রাহিমের মতো তারও চোখে মুখে উদ্বেগের ছাপ। ধন্যবাদ সকলকে, আমি যাত্রা শুরু করতে চাই, বলে ছোট ব্যাগটা পিঠের উপর ছুড়ে দিয়ে বলল, হ্যাঁ, আর একটা কথা, সুড়ঙ্গ পথের মুখের পাথরটা খোলাই থাকবে, কারণ ওপার থেকে পাথরটা বন্ধ করা যায় না। আসলে ওপারে পাহাড় খোদাই করে ঘরগুলো তৈরি হয়েছিল ধনভাণ্ডার সংরক্ষণের জন্যে। ওখানে মানুষ থাকত না। যখন ধন সম্পদ দেখার জন্যে কিংবা রাখার প্রয়োজন হতো তখন একাধিক লোক সেখানে যেত। তাদের কেউ যখন ধনভাণ্ডার যেত তখন অন্য কেউ সুড়ঙ্গমুখ বন্ধ করে এপাশে আড়ালে কোথাও পৌঁছত বা অপেক্ষা করত। এখন দুপাশে লোক রাখা যাচ্ছে না বলে সুড়ঙ্গমুখ বন্ধ করার দরকার নেই। একটু থেমে আহমদ মুসা নূর ইউসুফদের লক্ষ্য করে বলল, সবাই সাবধানে থাকবেন, আমি আসি, আসসালামু আলাইকুম। আহমদ মুসা ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল। নূর ইউসুফদের সবার দৃষ্টি তার যাত্রাপথের দিকে। সবাই বাকহীন, নীরব। একসময় নীরবতা ভেঙে দাউদ ইব্রাহিম বলল, বাবা, আমি এখন যাত্রা করতে চাই। হ্যাঁ, আব্রাহাম জনসনের সাথে দেখা করাটা খুবই জরুরি। যাও তুমি। একটা কথা, গুপ্তধনের ব্যাপারটা আমাকে চিন্তিত করছে। কেন, বলল দাউদ ইব্রাহিম। যেভাবেই হোক ওখানে থাকার সুবাদে আমরা গুপ্তধনের পাহারাদার হয়েছি, নূর ইউসুফ বলল। চিন্তার কিছু নেই বাবা,
এ সম্পদের আর কোনো ক্ষতির আশঙ্কা নেই। আহমাদ মুসা এলে তিনিই বিষয়টা দেখবেন এবং ব্যবস্থাও নেবেন, বলল দাউদ ইব্রাহিম। আলহামদুলিল্লাহ, আমিও তাই চাই, নূর ইউসুফ বলল। তাহলে আমি আসি বাবা, তোমরা সাবধানে থেকো, আসসালামু আলাইকুম বলে দাউদ ইব্রাহিম ঘুরে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে সামনের দিকে পা বাড়াল। আহমাদ মুসা ডেথ ভ্যালির উত্তর পাশের শেষ প্রান্তে গিয়ে পৌঁছল। সামনে আর ইঞ্চি পরিমাণ এগোবার উপায় নেই। ডেথ ভ্যালির পূর্ব পাশ, যেখানে একটা অংশে নূর ইউসুফদের বাসস্থান, সেখান থেকে পাহাড়ের একটা দেয়াল উত্তর এবং পূর্ব পাশের সন্ধিস্থল থেকে অনেকখানি উত্তরে বেড়ে গেছে। তার ফলে পূর্ব পাশ থেকে উত্তর পাশে যাবার কোনো উপায় নেই। উত্তর পাশ থেকেও একই অবস্থা। আহমদ মুসা ডেথ ভ্যালির চারদিক দেখে চমৎকৃত হল। ডেথ ভ্যালির চারদিকে পাহাড়ের দেয়ালের প্রতিটা অংশ নিখুঁতভাবে পর্যালোচনা করেছে সে। কোনো স্থান দিয়ে খাড়া পাহাড় ডিঙ্গিয়ে ডেথ ভ্যালিতে প্রবেশ সম্ভব নয়। একসময় যে গিরিপথ দিয়ে ডেথ ভ্যালিতে প্রবেশ করা হতো, ভূমিকম্প তাকে এমনভাবে নিশ্চিহ্ন করে দিয়েছে যে তার কোনো হদিশ আহমদ মুসা খুঁজে পায়নি। সব দেখে আহমদ মুসার মনে হয়েছে ডেথ ভ্যালি সত্যি অভেদ্য এক প্রাকৃতিক কারাগার। কিন্তু আহমদ মুসা কিছুতেই বুঝতে পারছে না ডেথ ভ্যালিতে ওদের যে ঘাঁটি আছে তা সত্য। তাহলে ওরা ঘাঁটিতে যাতায়াত করে কোন পথে? কোনো লো ফ্লাইং হেলিকপ্টারে কি? তা তো অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটা অংশে পেন্টাগন থেকে যার দূরত্ব তেমন একটা নয়, বলা যায় পাশাপাশি। যত লো ফ্লাইংই হোক, পেন্টাগনের চোখ ফাঁকি দিয়ে এখানে হেলিকপ্টার ওঠানামা করা সম্ভব নয়। তাহলে জবাব আহমদ মুসার কাছে নেই। আহমদ মুসা একটা পাথরে বসেছিল। উঠে দাঁড়ালো ডেথ ভ্যালির এই উত্তরের পাশটা আরেকটু ভালো করে দেখার জন্যে। অন্য তিন পাশ থেকে এপাশের বিশেষ বৈশিষ্ট্য হল রকক্রিকের সংকীর্ণ নদীটা এই প্রান্তটার পা ধুইয়ে দিয়ে আরও সামনে, মানে পশ্চিমে এগিয়ে গেছে। আর এ প্রান্তের পাহাড়ের দেয়ালটা অপেক্ষাকৃত কম খাড়া, অনেকটা ধাপে ধাপে উঠে গেছে। অবশ্য একটা পর্যায় পর্যন্ত উঠে খাড়া হয়ে উপরে উঠে গেছে। উত্তর প্রান্তটাই পাহাড়ের এক পর্যায় পর্যন্ত ওক গাছের সারি। এর পাথুরে জমিতে ঘাস এবং লতাপাতার খুব অভাব। এদিকে মেষপালকরা আসেই না। সে সাথে ডেথ ভ্যালির উত্তর পাশটা ছোট বড় আলগা পাথরে ভরা। পাথরগুলো অমসৃণ এবং নড়বড়ে। একটু অসাবধান হয়ে কোনো আলগা পাথরে পা ফেললেই পাথরের সাথে সাথে তাকেও গড়িয়ে পড়তে হবে নিচে, ক্রিক নদীর প্রান্তে। আহমদ মুসা ডেথ ভ্যালির উত্তর পাশ ধরে পশ্চিম দিকে হাঁটতে শুরু করল। আবার চারদিকে তার সতর্ক দৃষ্টি কোনো ক্লু কোথাও পায় কি না। ডেথ ভ্যালিতে ঢোকার ওদের নিশ্চয় একটা কোনো পথ আছে, সেটা খুঁজে বের করাই এখনকার প্রধান কাজ। সন্তর্পণে হাঁটছে আহমদ মুসা, চারদিকে নজর রাখছে, আবার দেখে দেখেও পা ফেলছে। আহমদ মুসা পৌঁছে গেছে ডেথ ভ্যালির প্রায় পশ্চিম প্রান্তের কাছাকাছি। আর কয়েক ধাপ গেলেই তাকে দক্ষিণ দিকে মোড় নিতে হবে। আহমদ মুসা দুধাপ এগিয়ে ভোঁতা মাথার পিরাটির আকৃতির একটা পাথরের মাথায় বাম পা রেখে অন্য একটা বড় পাথরের উপর লাফ দিতে যাচ্ছিল। হঠাৎ বাম পায়ের নিচ থেকে পাথরটি পিছলে সরে গেল। সঙ্গে সঙ্গে আহমদ মুসা উল্টে পড়ে গেল ঢালুর দিকে। দেহটা কয়েকবার ওলটপালট খেয়ে 15-20 গজ নিচে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে একটা গাছের গোড়ায় আটকে গেল। বুক, পিঠ, মাথায় বেশ আঘাত পেয়েছে। জ্ঞান হারিয়ে ফেলল আহমদ মুসা। এই ঘটনাস্থল থেকে কিছু দূরে একটা উপত্যকা থেকে মেষের পাল দেখাশোনারত দু যুবক এই ঘটনাটা দেখতে পায়। তারা ছুটে আসে আহমদ মুসার কাছে। একজন আহমদ মুসার পাশে বসে তাকে পরীক্ষা করে। বলল, জনার্দন, লোকটি জ্ঞান হারিয়েছে। হাঁ বরিস, লোকটা কি আমেরিকান নন, বিদেশি, পর্যটক হতে পারে? তাই তো মনে হচ্ছে। চল, আমরা একে আমাদের বাসায় আপাতত নিয়ে যাই। দেখা যাচ্ছে তার কোনো আঘাতই তেমন গুরুতর নয়, বলল বরিস নামের লোকটি। চল, ধরাধরি করে নিয়ে যেতে হবে, বরিস বলল। বরিস এবং জনার্দন দুজন চাচাতো ভাই। এই এলাকার এক পাহাড়ি পরিবারের সন্তান। তাদের পরিবারটি রেড ইন্ডিয়ান আমেরিকান। তারা আহমদ মুসাকে নিয়ে তুলল তাদের বাড়িতে। গ্রামটা ডেথ ভ্যালি থেকে মাইল 3 পশ্চিমে, নাম বুশ ভ্যালি। পাহাড় ঘেরা প্রশস্ত এক উপত্যকা ওটা। গোটা গ্রামটাই সবুজে ঢাকা। গ্রামে ঢোকার মুখে ঝর্ণার ধারে একটা বিরাট বাড়ি।
গোটাটাই পাথরের তৈরি। আহমাদ মুসাকে ধরাধরি করে বাড়ির উঠোনে প্রবেশ করতে উঠোনের একটা গাছের ছায়ায় বসা একজন প্রৌঢ় উঠে দাঁড়াল। আহমাদ মুসাকে প্রৌঢ়ের সামনে নিয়ে রাখা হলো। প্রৌঢ়ের চোখে মুখে উদ্বেগ। বলল, তোমরা কিছু ঘটিয়েছ নাকি? এই কে? না বাবা, ইনি পাহাড় থেকে গড়িয়ে পড়ে আহত হয়েছেন। সম্ভবত কোনো পর্যটক হবেন, বলল বরিস। হ্যাঁ, তেমন কিছুই হবে। লোকটা তো দেখছি বিদেশি, ক্রিমিনাল মনে হচ্ছে না। তাড়াতাড়ি ভেতরে নাও, প্রথমে জ্ঞান ফেরাতে হবে। সেই সাথে আপাতত তার ক্ষত থেকে রক্ত পড়াটাও বন্ধ করার ব্যবস্থা করতে হবে। কিছু কিছু ক্ষত থেকে এখনো রক্ত বেরোচ্ছে দেখছি। ঠিক আছে বাবা, বলে বরিস ও জনার্দন দুজনে ধরাধরি করে তাকে ভেতরে নিয়ে গেল। প্রৌঢ় ব্যক্তির নাম রবার্ট রবিনসন, বরিসের পিতা এবং জনার্দনের বড় চাচা। রবার্ট রবিনসন এই পরিবারের কর্তা, বুশ ভ্যালি গ্রামের গোত্রেরও প্রধান তিনি। বরিস ও জনার্দন আহমাদ মুসাকে নিয়ে যেতে শুরু করলে আরও ৩ জন কিশোর যুবক বেরিয়ে আসে। তারা সবাই মিলে ধরাধরি করে ভেতরে নিয়ে গেল আহমাদ মুসাকে। নিয়ে তুলল তাকে একটা রুমে। প্রৌঢ় রবার্ট রবিনসন সাথে সাথে এসেছিল। বলল, সবাই এখানে ভিড় করো না। আমাদের এলিজা এবং জুলিয়া দুজনেরই নার্সিং ট্রেনিং আছে। ফার্স্ট এইড দেওয়ার কাজ ওরাই করতে পারবে। এলিজা পৌঢ় ভদ্রলোক রবার্ট রবিনসনের মেয়ে, বরিসের বোন, আর জুলিয়া বরিসের সদ্য বিবাহিতা স্ত্রী। বাবা, ওর জ্ঞান আগে ফেরানো দরকার, বলল জুলিয়া। 2 কাজ একসঙ্গেই চলতে পারে। আমার ধারণা ক্ষতস্থান পরিষ্কার এবং ব্যান্ডেজ বাঁধার সময় শরীরে যে ব্যথা পাবে তাতেই তার জ্ঞান ফিরে আসবে, বলে এলিজা এবং জুলিয়া কাজে লেগে গেল। সেটাই হলো। আহত স্থান পরিষ্কার করার শুরুতে আহমাদ মুসা সংজ্ঞা ফিরে পেল, কিন্তু সঙ্গে সঙ্গে চোখ খুলল না। সে কোথায়, কাদের হাতে, সেটা তার জানা দরকার। তার মনে পড়ল, একটা পাথরে পা রাখার পর তা সরে যাওয়ায় সে নিচে পড়ে যায়। বুক, কাঁধ এবং মাথার সামনের আহত স্থানের যন্ত্রণা সে টের পাচ্ছে। কতক্ষণ সে সংজ্ঞা হারিয়েছিল। এরা কারা তাকে তুলে এনেছে? নরম বিছানা, সযত্ন শুশ্রূষা প্রমাণ করে কোনো শত্রুপক্ষ এরা নয়। তাছাড়া শুশ্রূষার 4টি হাতও মেয়েলি, তাদের 2-1টা কথাও এর প্রমাণ। এ সময় আহমাদ মুসা শুনতে পেল ভারী মেয়েলি কণ্ঠ। আহারে বাছা, জ্ঞান এখনো ফেরেনি? কোথাও কোনো বড় ধরনের আঘাত নেই তো? দেখে মনে হচ্ছে খুব ভালো ছেলে। হাসপাতালে নেওয়া যায় কিনা, বলল রবার্ট রবিনসনের স্ত্রী, বরিস ও এলিজার মা। হাসপাতালে নেওয়ার কথায় আহমাদ মুসা চমকে উঠল। কিছুতেই তার হাসপাতালে যাওয়া যাবে না এখন। হাসপাতালে যাওয়া ঠেকাতে হলে তাকে সজ্ঞানে ফিরে আসতে হবে। সজ্ঞানে আসার লক্ষণ হিসেবে পায়ের আঙ্গুল, হাতের আঙ্গুল নড়ালো আহমাদ মুসা। এলিজা এবং জুলিয়া একসঙ্গে বলে উঠল, ঈশ্বরকে ধন্যবাদ, এর জ্ঞান ফিরে আসছে। ধীরে ধীরে চোখ খুলল আহমাদ মুসা, তাকালো চারদিকে, বলল, আমি কোথায়?